নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন পৃথ্বীরাজ সেনের লেখা শত রজনীর বার বনিতার দ্বিতীয় রজনীর গল্প শাশ্বতী। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কপালে একটা সূর্যডোবা লাল টিপ আঁকছিল শাশ্বতী। রক্তলাল নাকি কামনা লাল, কোন রঙে আজ রাঙাবে শরীর? বিকেল থেকেই এই প্রশ্নটা উঠতে থাকা মৌমাছির মতো ঘুরপাক খাচ্ছিল তার মনে। অথচ কি আশ্চর্য, বাইরের প্রকৃতি এখন সেজেছে লালের লাজনত লালিমায়। পলাশের আগুনে কৃষ্ণচূড়ার বিনম্র কটাক্ষে, রাধাচূড়ার অভিবাদনে শুধুই কি রং বদলের ইশারা? শহর থেকে দূরে লাল মাটির দেশ বোলপুরে এই মুহূর্তে শাশ্বতী এসেছে শরীরের এক বিলাসী অভিযানে। মদনোৎসব এসে গেছে প্রায়। আকাশ বুঝি এখন শুধুই জানায় তার কথা। মুঠো মুঠো ফাগ ছড়ানো আবিরের নেশা জাগানো মহুয়ার মধিরতা ভরা ওই হোলি। অথচ শাশ্বতী এক চতুরী বেড়ালিনীর মতো তাকে নিংড়ে নিতে হবে টাকার থলি। যে কোনো উৎসব এখন আর তার কাছে অফুরান আনন্দের হিল্লোল বয়ে আনে না। উৎসব মানেই শরীরকে আরো একটু বেশি দেমাকি করে মিলন মুহূর্তে অনীহার আরোপিত অঙ্গীকার এনে পুরুষকে আরো একটু বেশি লালসাতুর করে দেওয়া। এইসব কথা ভাবতে ভাবতেই এবারের লালমাটির দেশের অভিযাত্রিনী হয়েছে সে। কেননা তার স্বামী যে দুরারোগ্য ব্যাধির শিকার, প্রতি মুহূর্তে বিষিয়ে যাচ্ছে তার রক্ত। মাসে একবার কি সব ভয়ঙ্কর পরীক্ষা করতে হয়, টাকার অঙ্কে যার মূল্য অনেক। শাশ্বতীর মতো এক সাধারণ মেয়ে কি করে সংস্থান করবে সেই অর্থ? কি বা সম্বল ছিল তার? 27 বছরের শরীর আর মাদকতাময় মোহিনী মায়া ছাড়া। অথচ যেদিন বন্ধ হয়ে গিয়েছিল সুরজিতের ফ্যাক্টরি, 3 বছর আগে পরন্ত বিকেলে সদ্য বিবাহিতা শাশ্বতী সেই নির্মম খবরটা শুনতে শুনতে ভেবেছিল যেমন করেই হোক পায়ের তলায় মাটি তার খুঁজে নেবে। শুরু হয়েছিল সংগ্রাম। তখন সবেমাত্র বুবন দেখেছে পৃথিবীর আলো। শরীর ভারী হয়ে উঠেছে আবার। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে শাশ্বতী শুনতে পায় কোনো এক নবজাতকের কণ্ঠস্বর। তাল কেটে গিয়েছিল কোথায় যেন, অথচ এমনটি হওয়ার কথা ছিল না। কেননা চেতনার প্রথম প্রহর থেকে শাশ্বতীর দিন কেটেছে নিরুদ্বেগ উত্তেজনা বিহীনতার মধ্যে। বাবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। 3 ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। ব্যারাকপুরের উপকণ্ঠে 1.5 কাঠা জমিতে ছোট্ট ছিমছাম সাজানো বাড়ি। সচ্ছলতা ছিল বললে ভুল হবে, কিন্তু অসুখ ছিল না কোথাও। 23 বছরের শাশ্বতী যখন পা রেখেছিল কলকাতার কোনো এক অন্ধ গলির ভাড়াটে ঘরে, তখনও তার 2 চোখ থেকে স্বপ্নের রামধনু রং মুছে যায়নি চিরদিনের মতো। সুরজিতের প্রতি অভিযোগ ছুড়ে দেয়নি সে বিষ মাখানো তীরে করে। স্বামী হিসেবে মানানসই, চরিত্রে তেমন কোনো খুঁত নেই। শুধু মাঝে মধ্যে বন্ধুদের পাল্লায় পড়ে বেহিসেবেই মদের নেশায় মাতাল হওয়া ছাড়া। তারপর কেন যে হঠাৎ ঘটে গেল এইসব অঘটন, দিনটা এখনো বেশ মনে পড়ে শাশ্বতীর, যেমন মনে পড়ছে। চকিতে সে একবার ঘাড় ফিরিয়ে তাকায় বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত শান্তনুর দিকে। একটু আগে শেষ হওয়া এক সফল মৈথুনের ক্লান্ত স্মৃতি তার
হাদগ্ধ বুকের হাতুড়ির আঘাত আনে। বাইরে থেকে ছুটে আসে ফাগুন দিনের আগুন মাখা বাতাস। কোথায় যেন কোনো একটা পাখি ক্লান্ত স্বরে ডাকছে তার সঙ্গিনীকে। শান্তিনিকেতনে শ্রান্ত দুপুর, অথচ কি উচাটন তার মনের মধ্যে। 3 দিন পর রক্ত পরীক্ষা হবে সুরজিতের। এখনো টাকাটা পুরোপুরি জোগাড় করতে পারেনি শাশ্বতী। যদি খুশি করতে না পারে শান্তনুকে, যদি শরীরের ছলাকলায় মন ভরাতে না পারে ব্যাংকের ওই সদ্য স্ত্রীহারা পুরুষটিকে, তাহলে চিন্তার কুঞ্চন রেখা আঁকা হয় তার কপালে। ঠোঁট দিয়ে জিভটাকে একটুখানি লালাভ করে নেয় সে। দরজাতে মৃদুমন্দ টোকা দিচ্ছে কে এই অবেলায়? শাশ্বতী হাউসকোটটা পরে নেয়, নট লাগিয়ে নেয় সন্তর্পণে। শান্তনুর প্রায় উদম শরীরটা ঢাকা দেয় বোম্বে ডাইং তোয়ালের আবরণে। দরজা খুলে দেয়। চোখে মুখে এক টুকরো আনুগত্য ভরা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রুম বয়। চোখের কোণে একটু ইঙ্গিতের ইশারা নিয়ে জানতে চায় সে, ম্যাডাম, দুপুরের লাঞ্চ সার্ভ করব কি? কবজি উল্টে সময় দেখে শাশ্বতী। 2টো বেজে গেছে। কি আশ্চর্য, সকাল থেকে শুরু হওয়া মাদকতার হ্যাংওভার কাটেনি এখনো। ছোট্ট একটা হাই তোলে, আড়মোড়া ভাঙে দেহে। দেখে রুম বয় সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে তার শরীরের মারাত্মক খাঁজগুলোর দিকে। প্রশ্রয়ী হাসি খেলে যায় তার ঠোঁটে। আহা বেচারা, এখনো বোধহয় নারী সঙ্গের স্বাদ পায়নি। মাথা নেড়ে বলে, একটু বাদে আমি তোমাকে রুম সার্ভিসে ডেকে পাঠাবো। ছেলেটা চলে যায়। শাশ্বতী দরজা বন্ধ করে দেয়। আবার এসে বসে ড্রেসিং টেবিল লাগোয়া টুলটিতে। সন্তর্পণে দেহের এখানে ওখানে সদ্য সমাপ্ত সম্ভোগের পাপ চিহ্ন খোঁজে। আর ভাবে আরো একটু বেশি আহ্লাদিনী হতে হবে তাকে। যে করেই হোক 1000 টাকা 2 দিনের মধ্যে চাই তার। আর তখনই একটা অদ্ভুত লোভ বিষাক্ত শঙ্খচূড়ের মতো হেঁটে যায় তার সমস্ত শরীরে। দ্রিমি দ্রিমি শব্দে বেজে ওঠে মাদল। একবার ভাবে এ অন্যায়। যে মানুষটা ঘুমোচ্ছে তার ভালোবাসাকে এভাবে হত্যা করা। পরক্ষণেই অন্যতর চিন্তাধারায় ভরে যায় মন। কি হবে সব পাপ পুণ্যের কথা চিন্তা করে? সমাজের চোখে শাশ্বতীর পরিচয় সে এক দেহ পসারিনী। না, কলকাতার কোনো লাল আলোর এলাকাতে তাকে দাঁড়াতে হয় না। খদ্দেরের আশায় গরুর দাঁত দেখার মতো তার দেহের এখানে ওখানে কোনো উঠতি মস্তানের চোরা চোখের চাউনি পড়ে না সত্যি। কিন্তু আজ বোলপুর, কাল ডায়মন্ড হারবার। একটু বেশি টাকার টোপ হলে কার্শিয়াং কিংবা মিরিক লেক। সঙ্গিনী তাকে হতে হয় এইসব বিলাসী অভিযানে। কখনো কোনো বিপত্নিক ব্যাংক অফিসার, কখনো মধ্যবয়সের স্কুল শিক্ষক, আবার কখনো সবেমাত্র যৌবনে পা দেওয়া কোনো এক বিজনেস ম্যাগনেটের একমাত্র বখাটে ছেলে। বয়সের হিসেব নেই, জাতি নেই, ধর্ম নেই, আছে শুধু টাকার ঝনঝনানি আর শরীরের আর্তনাদ। পেট মোটা পার্সটার দিকে চকিতে নজর পড়ে শাশ্বতী। বুঝতে পারে সে, যেভাবে অ্যালকোহলিক নেশায় এখন আচ্ছন্ন ওই শান্তনু, কয়েক ঘন্টার মধ্যে আর ঘুম ভাঙবে না তার। 2 দিন এই লোকটাকে বেশ ভালোভাবে বুঝতে পেরেছে সে। শরীরের শরীর ঠেকিয়ে একটুখানি ভাব ভালোবাসা, তারপরে গবলেটে নেচে ওঠা অ্যালকোহল, সঙ্গে স্টাফড চিকেন। একটি অসফল শরীর সংরাগের বৃথা চেষ্টা। তারপর একরাশ অন্ধকারের মধ্যে তলিয়ে যায় ওই মানুষটি। সরল বলতে হবে, না হলে এভাবে কেউ টাকা ভর্তি পার্স ফেলে রাখে চোখের ওপর? নাকি পরখ করতে চায় শাশ্বতীর সততা? সততা?
আবার চোখ পড়ে তার নিজের দেহের সবখানে। দেখে সে মুখের কোথাও কোনো এক কামিনীর সর্বনাশী ছবি আঁকা হয়েছে কিনা। নিশ্চিন্ত হয় সে, এখনো যথেষ্ট মোহময়ী। আকর্ষণের নানা কেন্দ্র ছড়ানো আছে সবখানে। অতএব মনের মধ্যে জেগে ওঠা পৌষ শেষের বিশীর্ণ প্রান্তরের মতো উঁচু নিচু ভাবনাগুলোকে এক নিমেষে নিশ্চিহ্ন করে দেয় শাশ্বতী। তারপর অতি সন্তর্পণে তার ম্যানিকিওর করা গোলাপি রঙা নখে চিমটের মতো তুলে ধরে 1,000-2 টাকা। সবই গান্ধী মার্কা 500 নোট। একবার তাকায় ঘুমন্ত শান্তনুর দিকে। আহা, যেন স্বর্গের উদ্যানে দেওয়ালা করছে কোনো দেব শিশু। চালান করে দেয় নোটগুলো হোটেল ঘরের কোনো এক গোপন অভ্যন্তরে। সময় মতো সেগুলোকে নিজের পার্সে বন্দি করে ফেলবে শাশ্বতী। ষড়যন্ত্রের জাল বুনতে বুনতে গুনগুন করে একটা বাজার চলতি হিন্দি গানের সুর ভাঁজতে ভাঁজতে দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে বেরিয়ে আসে শাশ্বতী। পা রাখে করিডোরে। যদিও এখনো তেমন তেতে ওঠেনি মাঝ দুপুরের বাতাস, তবুও শরীরের এখানে ওখানে চোরা গোপ্তা ঘামের শিহরণ টের পায়। তেমন কিছু ঘটলে অনায়াসে দোষ চাপিয়ে দেবে হোটেল বয়ের ওপর। আর জিভের ডগা দিয়ে চুকচুক শব্দ করতে করতে সে প্রকাশ করবে তার সমবেদনা। কেন যে সে বেরিয়ে গিয়েছিল করিডোরে। ফিরে আসে একটু বাদে। একদম বদলায়নি দৃশ্যপট। ঠিক তেমনি আধো ঘুমে আধো জাগরণে আচ্ছন্ন শান্তনু। এখনো বোধহয় ভাঙেনি তার অ্যালকোহলিক স্বপ্ন। এবার এক লোভাতুরা কামিনীর মতো শাশ্বতী ধীরে ধীরে হাত রাখে শান্তনুর কুঞ্চিত চুলে। মুখ নিচু করে তার ঠোঁট স্পর্শ করে। তারপর ধীরে ধীরে হাউস কোট খুলে নিজেকে প্রায় বিবস্ত্রা করে তোলে। সে জানে কিভাবে কামনার পর কামনার সমুদ্র তরঙ্গে ভাসাতে হয় পুরুষ নাবিকের মন, যাতে কোনো দিকে তার নজর আর না পড়ে। শান্তনু বোধহয় এতক্ষণ মগ্ন ছিল গভীর ঘুমের সুখের স্বপ্নে। স্বপ্নের মধ্যেই সে 2 হাত দিয়ে আঁকড়ে ধরতে চেয়েছিল তার শয্যা সঙ্গিনীর অনাবৃতা দেহ। শরীরের মধ্যে কোথায় বেজে উঠেছিল ম্যারাকাস। বেশ বুঝতে পারছিল সে ধীরে ধীরে আরো বেশি উদ্দীপ্ত হয়ে উঠছে তার পৌরুষের অহংকার। চোখ খুলতেই চোখের সামনে শাশ্বতীর প্রায় আবরণহীনা দেহ দেখে এক নিমেষে সে হয়ে গেল বিশ্বের একচ্ছত্র অধিপতি। যেখানে শেষ হয়েছিল আবার সেখান থেকেই শুরু হলো তার খেলা। কখনো আনমনে হাত রাখে শাশ্বতীর উদ্ধত স্তনবৃন্তে, কখনো বা তার কানের লতিতে কুটুস কামড় দিয়ে জাগিয়ে তোলে তার কাম পিপাসা। আর একটু বাদে 2 আগ্রাসী যুবক যুবতী মেতে ওঠে শরীরের সর্বনাশা বাঘবন্দি খেলায়। আজ দুপুরে বোলপুরের এই হোটেল ঘরে সম্রাট আর সুন্দরীর মধ্যে শুরু হয়েছে এক যুগলবন্দি লড়াই। কখনো বা সম্রাট ইচ্ছে করে হার পরাচ্ছে ওর সুন্দরীর গলায়, আবার কখনো সুন্দরী যে তার অন্ধ নেশায় ছুটে চলেছে অনন্ত পথ। অবশেষে নিদাগ তপ্ত দিনের অবসানে এক পশলা বৃষ্টির মতো নির্গত হয় শান্তনুর পৌরুষ ধারা। শিহরিতা হয় শাশ্বতী, তৃপ্তা হয় তার কাম পিপাসা। চোখ বন্ধ করে সে। তার সেই বন্ধ চোখের অন্তরালে জেগে ওঠে পর পুরুষের কাছে প্রথম দেহ দেওয়ার কলঙ্কিত মুহূর্তটি। যখন শুনেছিল প্রতি মাসে 1,000-5 টাকা লাগবে সুরজিতের 30 দিনের জীবন কিনতে, কেঁপে উঠেছিল শাশ্বতী। ভাবতে পারেনি কি করে জোগাড় হতে পারে এই বিপুল অর্থ। শখের থিয়েটারে অ্যামেচার অভিনয়ের পালা শেষ করে
কখন যে সে হয়ে উঠেছিল কোনো এক প্রডিউসারের সফর সঙ্গিনী। অনুমতি দিতে বাধ্য হয়েছিল সুরজিৎ। তার চোখের কোণে ফুটে উঠেছিল অসহায় আরতি। একজন পুরুষ যখন আটকে রাখতে পারে না তার 7 পাকে বাঁধা নারীর শরীর, যখন তারই জন্য তার প্রিয়তমা সেজে ওঠে পশারিনীর রূপসজ্জায়, তখন সেই পুরুষের বুকের ভেতর কোথায় যে জলপ্রপাতের শব্দ শোনা যায়, শাশ্বতী তার খবর রাখে। সেই হলো শুরু এক কঠিন অঙ্গীকারের। এখনো তার শেষ হয়নি। শাশ্বতী জানে যতদিন বেঁচে থাকবে সুরজিৎ, যত মাস কিনতে হবে তার আয়ু, ততবার শাশ্বতীকে বৈশাখী সন্ধ্যায় দেহ বিনিময় করতে হবে শান্তনু কিংবা ধীমানের সাথে। আর শরীরের ছলাকলায়, কামনা বাসনার তাড়নায় এই পুরুষ পতঙ্গের মন পুড়িয়ে তার প্যান্টের হিপ পকেট কিংবা পার্সের কুঠুরি থেকে সন্তর্পণে তুলে নিতে হবে বাঘ মার্কা নোটগুলোকে। এমনভাবেই এই যুগের এক বেহুলা হয়ে শাশ্বতী বাঁচাবে তার লক্ষিন্দরকে। এখানেই শেষ হলো পৃথ্বীরাজ সেনের লেখা শত রজনীর বারবনিতার দ্বিতীয় গল্প শাশ্বতী। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।